সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। গোপালগঞ্জের উলপুরের যুবক মোহাম্মদ সাবেদ আলী শেখ, পেশায় ড্রাইভার। 18 জুলাই দুপুরের পর ধানমন্ডি 27 নম্বর এলাকায় ফুটপাতে কয়েকজন সঙ্গে দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় পুলিশ তাদের উপরে হঠাৎ করেই গুলি করে। গুলি লাগে সাবেদ আলীর চোখ ও মুখে। সেই থেকে চিরস্থায়ী অন্ধ 3 সন্তানের পিতা সাবেদ আলী। একটি চোখে একটুও দেখেন না, অপর চোখের আলো নেভে নেব। আমরা শুনব তার সেই নিপীড়নের কথা। সাবেদ আলী, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা সাবেদ আলীর উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। মোহাম্মদ সাবেদ আলী শেখের জন্ম গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামে। বাবার নাম মোহাম্মদ রওশন আলী শেখ ও মায়ের নাম সালেহা বেগম। পরিবারের আর্থিক টানাপোড়েনের কারণে লেখাপড়া প্রাইমারি গণ্ডি পেরোয়নি। কাজে নেমে পড়তে হয় কিশোর বয়স থেকেই। গ্রামের নানান কাজের সঙ্গে জড়িয়ে পড়ে কৃষক বাবার সংসারে সাহায্য করতে শুরু করেন সাবেদ আলী। আজ থেকে প্রায় 2 দশক আগে জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় আসেন সাবেদ আলী। 5 ভাই বোনের মধ্যে দ্বিতীয় সাবেদ আলী প্রাইভেট কার চালানো শেখেন। পরিবারের মোটামুটি সচ্ছলতা আসতে শুরু করে। এই সময় বিয়ে করে সংসার জীবনে পা রাখেন যুবক সাবেদ আলী। 24-এর ছাত্র আন্দোলনে 18 জুলাই ধানমন্ডি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। এখন 3 সন্তান আর স্ত্রী সেলিনা বেগমকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এই শ্রমজীবী যুবক। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই দুঃসহ স্মৃতি। কীভাবে বেঁচে আছেন, কি করে জীবন পার করছেন। সাবেদ আলী, আপনি তো একজন শ্রমিক মানুষ, দিনমজুর বা গতর খাটান, তা দিয়ে সংসার চালান। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ কেন আপনার উপরে হামলা করতে গেল? আমি আসলে কোনো রাজনীতির সাথে জড়িত না, আমার ফ্যামিলির কেউই রাজনীতির সাথে জড়িত না। আমি পেশায় ড্রাইভিং চাকরি করতাম একটা কোম্পানিতে। বাসা হলো ধানমন্ডি 26 নম্বরে। তখন গ্যাঞ্জাম চলতেছিল 27 নম্বরে। গ্যাঞ্জামের আগেও আমি আমার স্যারকে নিয়ে লালমাটিয়া ওদিক থেকে ঘুরিয়ে এসে ধানমন্ডিতে আসছি। আসার পরে দুপুরে লাঞ্চ করে নিচে নামছি। নামার পরে পাশে একটা দোকান ছিল, দোকানের ওখানে আমাদের আরও কয়েকজন ড্রাইভিং চাকরি করে। তখন আমরা সবাই মিলে, ওই দোকানটাও খোলা ছিল, দোকানের ওইখানে আর কি দাঁড়ায় রয়েছি। দাঁড়ায় থাকলে পরে আপনার চৌরাস্তার থেকে ইট বিছানা 26 নম্বর রোড, ওই চৌরাস্তার থেকে পুলিশ আমাদের 4-5 জন দেখে আর কি হামলা করে। ওই হামলায় আর কি আমার ডান চোখে একটা গুলি লাগে আর একটা থুতমে। তাৎক্ষণিক আমি হতভম্ব হয়ে গেলাম। গুলি বলতে একবারে রাইফেলের গুলি? বড় গুলি? বড় গুলি না, ওই যে আপনার গুলিগুলো, অনেকগুলো গুলি আছে না, ছিটে গুলি, ওই যে আপনার সাগুদানার মতন আর কি। তখন আর কি আমি আমার চোখের মনির মাঝখান দিয়ে আর কি ঢুকে গেছে। আপনি যখন গুলি লাগলো তখন আপনি বুঝলেন কিভাবে? আপনি টের পেয়েছেন? টের পেয়েছি যে পুলিশ আমাদের দিকে তাক করতেছে। তাক করলে আমি ঘুরতে ঘুরতেই এসে চোখের ভিতরে লাগে। তা আমার পাশে আর একজন ছিল, ওর ঠ্যাঙের এইখানে লাগে, আর আমার একটা চোখে আর একটা থুতমে লাগে। তাৎক্ষণিক আমি হাউজে আসি। হাউজে আসলে পরে ওরা আমারে ধরিয়ে চোখে পানি টানি দেয়। পরে হসপিটালে গেলাম। পাশে ছিল আপনার বাংলাদেশ আই হসপিটাল, ওইখানে গেলাম। ওরা বলল যে না, এইখানে কোনো চিকিৎসা হবে না, পুলিশ কেস, আপনি অন্য জায়গা যান। তারপরে আলমোনরা হসপিটাল ছিল পাশে, ওইখানে গেলাম। ওখানে যাওয়ার পরেও ওখানে কোনো চিকিৎসা পাইনি। পরে ওরা একটা পরামর্শ দিল যে আপনি জাতীয় চক্ষু বিজ্ঞান
হসপিটালে চলে যান আগারগা। তখন আমার পাশে এক সাথী ভাই, আমরা একসাথেই চাকরি করি, সাদ্দাম নাম ওর, ও খুব আমার হেল্পফুল, আমার সাথেই ছিল। আগারগা নিয়ে গেছে আমাকে, নিয়ে যাওয়ার পরে অপারেশন ওখানে ওই দিনে হ্যাঁ ওই দিনই পরে ওইখানে আমারে রিপেয়ার করে, মনিটা রিপেয়ার করলে পরে আমাকে ওইখানে ভর্তি রাখার পরে এর মধ্যে আপনার পরিবারের কেউ খবর পায়নি এখন? আমি বলি নেই, আচ্ছা আচ্ছা। ভয়ে। আপনার স্ত্রী সন্তান এরা কি ঢাকায় থাকে? এরা বাড়িতেই ছিল, আচ্ছা আচ্ছা। দেশের বাড়িতে। তখন আর কি ওই হসপিটালে রেফার করার পরে ওইখানে তারপর ভর্তি রাখার পরে ছেড়ে দেওয়ার পরে আসতে বলে। তখন আসলাম, আসার পরে ওষুধ মানে কতদিন পরে আসতে বলে? পরের দিনে আসার পরে ওই ডাক্তার আবার দেখার পরে ব্যান্ডেজ ট্যান্ডেজ খুলে দেওয়ার পরে ওষুধ দেয়। তখন কি আপনি চোখে দেখতে পাচ্ছিলেন একটু? না, মানে গুলি লাগার পর থেকে আর আপনি চোখে কিছু দেখেন? চোখে কিছু দেখি না। আচ্ছা। একদম গুলিটা লাগছে চোখের মাঝখান দিয়ে, মনির মাঝখান দিয়ে, আপনার একদম রেটিনা পর্যন্ত চলে গেছে, রেটিনা ছিঁড়ে গেছে। তা রেটিনা ছিঁড়ে যাওয়ার কারণে চোখের ইয়াটা আসে না, আলোটা আসে না। তখন বাসায় আসার পরে আমি তখনও বলিনি। বলার পরে আমার সাথে যারা ছিল তারা বলল কি যে আপনার সাথে তো লোক লাগবে। মানে পরের দিনও আপনি আপনার স্ত্রীকে জানাইনি? তাদের সাথে এমনি ফোনে কথা হচ্ছে? তো আপনি বলেননি আপনি এত অসুস্থ? আমি বলিনি। গুলিবিদ্ধ তাও বলেননি? বলিনি। কষ্ট হয়নি? কষ্ট হয়েছে। কষ্ট হলে এখন ওরা বললে আবার কান্না করবে। তখনও পর্যন্ত কি আপনি আশা ছিল যে আপনি চোখে দেখতে পাবেন? আমার আশা ছিল। পরে আমাকে আর কি ডাক্তার বলে নাই যে আমি আর এই চোখ দিয়ে দেখতে পাবো। কিন্তু আমার সাথে যে ছিল ওকে বলছে। ও আপনাকে আর বলে? ও আমাকে বলেন। মানে আপনার বন্ধু সাদ্দাম? হ্যাঁ, সাদ্দামকে বলেছে, কিন্তু আপনাকে সাদ্দাম বলে নাই? আচ্ছা আচ্ছা। তখন জানতে পারি যে তখন আমি ওই আমার সাথে যারা ছিল ওরা বলল যে আপনার ওষুধ দেওয়া লাগবে ঘন্টায়, তারপরে আপনার সাথে তো লোক থাকা লাগবে, আমরা তো চাকরি করি, সবসময় তো আর আপনার সাথে থাকতে পারবো না। তখন আর কি আমি বাড়িতে ফোন করলাম আপনার স্ত্রীকে? আমি বললাম যে আমি একটু অসুস্থ, তুমি একটু ঢাকায় আসো। তখন ও আমাকে জিজ্ঞাসা করতেছে যে কি হয়েছে তোমার, বলো। আমি কই তুমি আসো, আমি অসুস্থ, এটুকুই বললাম, তুমি আসো। তারপরে ওর মনে একটা বাড়ি দিছে আর কি যেন হয়েছে আমার। ও তখনই হাউমাউ করে কান্নাকাটি করতেছে, বাচ্চারা সবাই কান্নাকাটি করতেছে। আপনি তখনও বলেননি? তখনও বলিনি। আপনার কান্না আসেনি? তখন ওরা যখন কান্না করছে তখন আমার আর কি কান্না আসছে। তখন কি সত্যি কথাটা বলতে পেরেছিলেন? তখন আর কি বললাম যে এরকম আমার চোখে গুলি লাগছে। তখন আমার একটা বাচ্চা আছে ছোট, তখন 3.5 বছর বয়স। তখন ওই বাচ্চাকে নিয়ে আমার স্ত্রী আর আমার ছোট ভাই, গাড়ি ঘোড়া কিছুই চলে না, রিক্সায় অটো পদ্মা সেতু পর্যন্ত কাটছে। তখন একটা আর্মির গাড়ি আসছিল, তখন আমার স্ত্রী দাঁড়াই পড়ছে যে ভাই আমাকে একটু নিয়ে যা, এরকম আমার হাজবেন্ডের এরকম গুলি লাগছে, আপনারা আমাকে একটু নিয়ে যান। তখন ওই গাড়িতে আর কি ওরা
ঢাকায় বাবুবাজার পর্যন্ত আসে। আসার পরে তখন আপনার বেরিবাদ দিয়ে আসতেছে, তারপরেও দেখি যে আপনি তখন বাসায় ছিলেন না আমি হসপিটালে? তখন বাসায় ছিলাম। তখন দেখে কি যে গোলাগুলি হচ্ছে, রামদাও নিয়ে খাড়াই রয়েছে লোকজন। তখন ওরা ভিতর দিয়ে আসছে, আমার ওই বাচ্চাদের নিয়ে কোলে করে নিয়ে হাইটে আসছে আমার মিরপুর পর্যন্ত। পায়ে স্যান্ডেল ছিল, স্যান্ডেল ছিঁড়ে গেছে, পায়ে ঠুসকা পড়ে গেছে, দেখালো আমার স্ত্রী। তখন আর কি হসপিটালে পরের দিন গেলাম। যাওয়ার পরে এত পরিমাণ ভিড়, মানে কোনো কুল কিনারা পাচ্ছি না যে কি করব। মানে আপনার স্ত্রী যখন আসলো, উনি যখন এসে দেখলেন যে আপনার চোখে ব্যান্ডেজ, আপনি তো তাকে দেখতে পারেননি। আমি আর কি মনেকে সাহসটাকে ওদের সান্ত্বনা দিলাম যে এখন দুর্ঘটনা যা ঘটার ঘটে গেছে, এখন কান্নাকাটি করে তো আর লাভ নাই। এখন কি করলে চোখটা বাঁচানো যাবে, দেখা যাবে, সেই করতে হবে। তখন আমার ছোট ভাই আমাকে নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালে গেলেন। যাওয়ার পরে প্রচুর লোক এরকম আহত, এখান থেকে ওখানে পাঠায়, ওখান থেকে ওখানে পাঠায়। পরে আমি বললাম কি যে এইভাবে তো দেরি করলে সমস্যা, চল আমরা অন্য জায়গা ট্রাই করি। তখন আমাদের এলাকার একটা ডাক্তার ছিল, ইনায়েত ডাক্তার নাম। উনি অথচ চোখের ডাক্তার না, উনি শিশু বিশেষজ্ঞ ডাক্তার। উনি বলল কি যে তুমি বাংলাদেশ আই হসপিটালে যাও। আমি একটা ডাক্তারের নাম বলতেছি, ওই ডাক্তারের কাছে যাও, উনি তোমাকে পরামর্শ দেবে কি করা যাবে। তখন নাকি আমি ওইখানে গেলাম। যাওয়ার পরে ওনাকে দেখালাম, দেখানোর পরে উনি এক্স-রে দিল, এসএসসি দিল, দেওয়ার পরে ওটা করলাম। করার পরে দেখা যাচ্ছে যে তখন কি আপনার চোখের ভিতরে গুলি রয়ে গেছে? হ্যাঁ, ওই যখন এক্স-রে করা হয়েছে তখন আর কি গুলিটা ভিতরে আছে। পরে উনি বলল কি গুলি তো ভিতরে আছে, তা ওরা কি অপারেশন করলো তোমার প্রথম? গুলি ভিতরে রাইখে রিপেয়ার করে দিয়েছে, গুলিটা বের করে নাই জাতীয় চক্ষু বিজ্ঞানের থেকে। তখন হারুন আই হসপিটালে উনি বসে, বাংলাদেশ আই হসপিটালে মনে হয় 2 ঘন্টা বসে, আর ওইখানে মনে হয় 2 ঘন্টা বসে হারুন আই হসপিটালে। পরে উনি আবার আর একটা ডাক্তারের কাছে রিপেয়ার করলো। এটা কত তারিখে? 18ই জুলাই লাগছে, এটা মনে হয় 20 থেকে 22 তারিখে হয়ে গেছে। তখন ওনার কাছে গেলাম, ওনার কাছে যাওয়ার পরে উনি বলল যে এটা অপারেশন করে বের করতে হবে। এখানে তো অপারেশন হবে না, অপারেশন আপনার ভীষণ আই হসপিটালে করতে হবে। তো আপনার প্রথম লেন্স বসাতে হবে, তারপরে গ্যাস দিতে হবে, তারপরে তেল দিতে হবে, সব মিলে $1,02,000 লাগবে। পরে আমরা সব কিছু প্রসেস করে ভীষণ আই হসপিটালে। 2 লাখ টাকা জোগাড় করলেন কিভাবে? আমার যে কোম্পানিতে চাকরি করতাম উনি আমাকে, আমার এলাকারই, উনি আমাকে অনেক হেল্প করছে। উনি আমার অপারেশনের টাকা, আমার তো আর সামর্থ্য নাই, আমি যা কামাই করি ছেলে মেয়ে বাপ মা নিয়ে শেষ হয়ে যায় মাসেরটা মাসেই, তারপরেও টানা হেঁচড়া থাকে। তখন উনি আর কি বলল যে তুমি ভর্তি হও, ওইখানে অপারেশন করো। তখন ওইখানে আর কি অপারেশনের জন্য ডেট নিলাম। পরে বলল যে শুনেন, চোখ আপনার আর একটা চোখ ভালো রাখার জন্য আমরা অপারেশনটা করব, কিন্তু এই চোখ দিয়ে আপনি দেখবেন কি দেখবেন না এই আশা করা যাবে না, এই কথা বলল। পরে আমি কি বলেন, এত টাকা খরচ করে অপারেশন করব, চোখ দিয়ে আমি কি দেখতে পাবো না?
তখন আমি হতভম্ব হয়ে গেলাম যে কি করব, কিভাবে আমার এই ছেলে মেয়ে মানুষ করব। আর প্রিয় মুখগুলো আর দেখা হবে না, এটা ভেবে কষ্ট পাননি? অবশ্যই কষ্ট তো পেয়েছি। ওইখানে আর কি অপারেশনটা ছোট ভাই ওরা সবাই মিলে, আমার ভাইরা ভাই ছিল, সবাই মিলে আর কি ওইখানে এই অপারেশনটা করলো। পরে ডাক্তাররে বললো, ডাক্তার যে অপারেশনটা করলেন এটা কি বাইরের রাষ্ট্রে গেলে কিংবা অন্য কোনো জায়গা গেলে কিংবা চোখ কি ভালো হবে? তো ওরা বললো যে না, এই চোখ আর ভালো হবে না, এই কথা বললো। পরে ওইখানে অপারেশন করে পরে বাসায় আসলাম। বাসায় আসার পরে পরের দিন আবার গেলাম, পরে ব্যান্ডেজ খুলে ওষুধ টষুধ দিল। এইভাবেই চলতেছে, সপ্তাহে সপ্তাহে ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে, ওষুধ দিচ্ছে। তারপরে কিছুদিন পরে আবার চোখে ইনফেকশন হলো। ইনফেকশন হয়, লাল হয়, ব্যথা হয়। যখন ব্যথা হয় তখন আর মাথা মতো সব ব্যথা করে, ঠিক থাকা যায় না, এরকমভাবে ব্যথা হয়। এরই মধ্যে তো শেখ হাসিনাও পড়ে গেল, পালিয়ে গেল দেশ ছেড়ে। হ্যাঁ। ওটা কি নিজের চোখে দেখতে পেরেছিলেন? না, তখন আর আমি ওই যাইনি। আমি তো বিছনায়, ডাক্তারের কাছে যাওয়া আসা, চোখে ইনফেকশন হয়, এই ব্যথা লাল হয় এখনো। এই যে আপনি কি জানেন যার কারণে আপনার চোখ হারিয়েছেন, যে ক্ষমতার দম্ভে আপনার সম্ভাবনার যে সবটুকু আলো নিভিয়ে দিয়েছে, তার ফাঁসির রায় হয়েছে, শুনেছেন? জি। দেখতে পারেননি, সেই আনন্দও দেখতে পারেননি? না। এটা ভেবে কষ্ট হয় না যে সুন্দর একটা দেশ, সেই দেশটা, যে দেশের জন্য আপনার চোখের আলো নিভে গেল, সেই দেশটা কতটা সুন্দর, সেটা দেখতে ইচ্ছে করে না? অবশ্যই দেখতে তো ইচ্ছে করে। কষ্ট হয় এটা তখন? কষ্ট হয় তখন। আপনার স্ত্রী সন্তান তারা কি বলে? তারা তো এখন শুধুই কাঁদে। কাঁদে। আমার ছোট মেয়ে ক্লাস 5-এ পড়ে। ও একদিন স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পরে ওর বান্ধবীরা ওরে কয়ে অন্ধর মেয়ে। আমার মেয়ে কান্না করতে করতে স্কুল থেকে চলে গেছে। আসার পরে বলল যে আম্মু আমারে এই কথা বলে। আব্বু অন্ধ হয়ে গেছে, অন্ধর মেয়ে আমাকে বলে। আমার বান্ধবীরা আমার ইচ্ছা পায়। আপনি চশমাটা একটু খুলে আমাদেরকে দেখাতে পারেন এই চোখের কি অবস্থা? একটু দেখেন না। না, আমি ডান চোখে একটু দেখি না। এই ডান চোখের কারণে আর কি বাম চোখটাও আস্তে আস্তে ঝাপসা হয়ে যায়। ঝাপসা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি চশমা পরেই থাকবেন। তারপরে মেয়েকে সান্ত্বনা দিলেন কিভাবে? তখন আমি তো ঢাকাতে, আমি বললাম কি যে যে বলছে তার আম্মুর কাছে তুমি নালিশ করে আসো, যে এই কথা বলে। তখন আর কি তার বাড়িতে যাই আমার স্ত্রী গেছে, যাওয়ার পরে ওরে নিয়ে গেছে আর কি। যাওয়ার পরে পরে বলে যে এরকম আমার মেয়ে স্কুল থেকে চলে আসছে, আপনার মেয়ে এরকম আমার মেয়েকে অন্ধ মেয়ে বলে খেপায়। আপনি কি নিজেকে নিজে অন্ধ মনে করেন? আপনি তো কোটি মানুষের চোখের আলো দেবার জন্য নিজের চোখের আলো নিভিয়েছে। আপনি নিজেকে নিজে কি অন্ধ মনে করেন? অন্ধ মনে করলেও সেটা নিজেরে নিজেই কন্ট্রোল করে রাখি আর কি। মানে কষ্ট পান যে আপনি চোখে দেখেন না, এটা আপনার কাছে একটা কষ্টের কারণ? কষ্টের কারণ, আমি তো ড্রাইভিং চাকরি করতাম, অন্যরা। এখন কি করছে? এখন ওই কোম্পানিতেই সিকিউরিটি হিসেবে আর কি আছি আর কি। তা দিয়ে কি সংসার চলছে? তাদের সংসার চলে না আসলে। আমার যেটা লাগবে সেটা তো আর হচ্ছে না। আপনি তো চোখে দেখেন না, আপনি কি করে সিকিউরিটির চাকরি করেন? ওই আপনার এক চোখ
একটু ঝাপসা ঝাপসা দেখি আর কি, ওই চশমা পরা থাকে। তারপরেও মানুষকে আমি বুঝতে দিই না যে আমি অন্ধ। আপনি কি মামলা করেছিলেন? আমি মামলা করিনি। কারণটা কি? করিনি। তখন আমি কোথায় যাব, কার কাছে যাব, কি মামলা করব, কার নামে মামলা করব? বিচার তো চান। অবশ্যই বিচার চাই। কিন্তু আপনার কি মনে হয় বিচার পাবেন মামলা না করলে? অবশ্যই আরও যারা আছে তারা তো মামলা করতেছে, বিচার হবে, অবশ্যই বিচার হবে। এই যে এত মানুষ যে আহত হয়েছে, সবাই তো আর মামলা করে নাই। কিন্তু আপনার মনের মধ্যে তো কষ্ট আছে। আপনার এই যে চোখের আলো নিভিয়ে দিল, যারা গুলি করেছে তাদের আপনি শাস্তি চান না? অবশ্যই শাস্তি চাই। কীরকম শাস্তি চান? আপনি তো মামলা করলেন না। মামলা যে শাস্তি তো হচ্ছেই, মামলার অন্য যারা করছে তারা তো। আপনার এই যে অসুস্থতা, এই অসুস্থতায় রাষ্ট্র আপনার পাশে দাঁড়িয়েছে, সরকার বা কোনো প্রতিষ্ঠান কেউ আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কিনা? বা আপনি যে এই পঙ্গু হলেন, অন্ধ হয়ে গেলেন, আপনি একটা কথা বলছেন যে কথাটা আমরা আসলে খুবই কষ্ট পাচ্ছি কথাটা শুনে। আপনার ছোট বাচ্চা, সে তাকে তার বন্ধুরা, তার সহপাঠীরা তাকে অন্ধর মেয়ে বলে, এটি তো এক ধরনের কষ্টের কারণ। আপনার এই যে কষ্ট, এই যে ব্যথা, এই যে বেদনা, আপনি কিছু করতে পারছেন না। আপনি কি তালিকাভুক্ত করেছে রাষ্ট্র? হ্যাঁ, আপনাকে কি রাষ্ট্র কোনো সাহায্য সহযোগিতা করেছে? রাষ্ট্র কি আপনাকে সম্মানটুকু দিয়েছে? আমাকে ডিসি অফিস থেকে প্রথমে 2 লাখ টাকা দিছিল, পরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে পরে মনে হয় 3 লাখ টাকা দিছে আর কি। এই 5 লাখ টাকা দিছে, আর জুলাই ফাউন্ডেশন থেকে 2 লাখ টাকা দিছিল। তা দিয়ে কি আপনার সব চিকিৎসা হয়েছে? চিকিৎসা হয়েছে, কিন্তু এখন এই যে ইনফেকশন হয় এর জন্য মানে এখনো প্রতিনিয়ত চিকিৎসা আপনার করতে হ্যাঁ, হয়? প্রতিনিয়ত চিকিৎসা চলতেছে। ড্রপ আপনার সাথে সাথে রাখা লাগে আর কি। আপনার 2 ঘন্টা পর পর। আপনি একা একা চলতে পারেন? চলতে একটু কষ্ট হয়। ডান পাশ তো একদমই ব্যান্ড, আপনার এক পাশ দিয়ে আর কি চলাফেরা করা লাগে। সাথে কেউ থাকে না? সাথে কে থাকবে, কেউ তো। আর বাড়িতে গেছিলেন, গ্রামের বাড়িতে? হ্যাঁ। মা বাবা তারা কি বলে? তারা কি মেনে নিয়েছে? এখন আমার আব্বা, উনি খুবই অসুস্থ, প্যারালাইজড, চলতে ফিরতে পারে না। মাও ওরকমই। আমার আব্বা আমাকে বুঝ দেয় যে যা হবার হয়েছে, তুমি ধৈর্য ধরো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, নামাজ পড়ো 5 ওয়াক্ত, আল্লাহই এক ব্যবস্থা করবে। আমরা আসলে শেষ করব। তো আপনার আসলে কি চাওয়া? আপনি চান কি? কারোর কাছে, রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, বা সাধারণ মানুষ যারা মানে সমাজের, চাইলেই আপনার চোখের আলো ফিরিয়ে হয়তো দেয়া যাবে না, কিন্তু আপনার জীবনটা আর একটু সুন্দর করা যায়, সেই মানুষগুলোর কাছে কিছু বলার আছে আপনার? অবশ্যই বলার আছে যে এখন তো আমি আর আগে যে একটা সুস্থ মানুষ ছিলাম, 2 চোখ দিয়ে দেখতে পারতাম, গাড়ি চালাইতাম, ভালো টাকা ইনকাম করতাম, এখন তো আর সেটা পারতেছি না। এখন আমার 3টে বাচ্চা, বড় ছেলে কলেজে গেছে এবার, মেয়ে আগামীতেই হাই স্কুলে যাবে, আর একটা 5 বছর ওকে মাদ্রাসা ভর্তি করব। এদের লেখাপড়ার খরচ, তারপরে আবার মা বাপ আছে, ছোট ভাই আছে। এখন যা পাচ্ছি তাতে আমার সংসার চলে না। আমি রাষ্ট্রের কাছে বলবো যে আমাদের এতটুকুন করুক যাতে আমরা চলে ফিরে বসবাস করতে পারি, দুমুঠো ডাল ভাত খেতে পারি, এই ব্যবস্থাটুক, ছেলে মেয়ে মানুষ করতে পারি, এই ব্যবস্থাটুক করে দিক। সমাজের সাধারণ মানুষের প্রতি কোনো বলার কিছু আছে? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে মানুষকে কখনো ছোট করে দেখা উচিত নয়। আমার নয় জুলাই 5ই আগস্টের
গুলি লাগছে। তো অন্য অন্য যারা আছে জন্ম থেকে অন্ধ, কানা খোড়া, তাদেরকে তো কিছু বললে আল্লাহও নারাজ হবে। তাদেরকে আমি বলবো যে আপনারা তাদেরকে সম্মান করুন, তাদেরকে ভালোবাসুন, তাতে আল্লাহও খুশি হবে। আপনি তো আর নিজে জন্ম থেকে অন্ধ না, না, আপনার তো এই দেশের জন্য চোখ খুইয়েছেন, চোখের আলো গেছে। তো সেই মানুষগুলোর প্রতি আপনার তো কিছু বলার আছে কিনা? সেই মানুষগুলো যারা আপনার সন্তানকে অন্ধের মেয়ে বলে, আপনার মেয়ে কষ্ট পায়, সেই মানুষগুলোকে কিছু বলবেন কিনা? যে আমরা আপনি তো আপনি তো আর অন্য কিছু করতে গিয়ে আর চোখের আলো খোয়াননি। এই দেশের মানুষের চোখের আলো জ্বালতে গিয়েই তো নিজের চোখের আলো চলে গেছে, তাই না? তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা তো দেশের সাথে জনগণের সাথেই মাঠে নামছিলাম, যে সেই জন্য আমাদের চোখ গেছে। এখন দেশকে ভালো করতে যাইয়া যদি এখন নিজের বদনাম হয় তো ঠিক না। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ভালো করতে যাইয়া আমাদের চোখ অন্ধ হয়ে গেছে, এই জন্য আপনারা আমাদেরকে খারাপ বলবেন, অন্ধ বলবেন, এটা তো ঠিক না। আমরা যারা সুস্থ আছি, যারা একটা সুন্দর বাংলাদেশ পেলাম, আমাদের এই চোখ দিয়ে আপনি তো বাংলাদেশ দেখেন, তাই না? আমি নয় অন্ধ হয়েছি, আরও তো লোকজন আছে, ভালো মানুষ তো দেশে আছে, তারা অবশ্যই দেশের জন্য, জনগণের জন্য কিছু করবে। সাবেদ আলী, হয়তো আপনার চোখের আলো ফিরিয়ে দেবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হয়তো নেই, চিকিৎসা বিজ্ঞানের হয়তো থাকতে পারে, আমি জানি না, আমার জানা নেই। কিন্তু আপনার যেই বুক ভরা অভিমান, বুক ভরা কষ্ট, এই কষ্টের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, আমরা সম্মান দেখাতে চাই, আমরা সম্মান দেখাই। এবং আজকের এই অনুষ্ঠান থেকে যারা আপনার বাচ্চাকে অন্ধের মেয়ে বলে, যে মানুষগুলো আপনাকে অন্ধ হিসেবে দেখে, সেই মানুষগুলোর জন্য, সেই মানুষগুলোর উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠান থেকে বলতে চাই, একজন সাফেদ আলী হয়তো তার দু চোখের আলোর বিনিময়ে বাংলাদেশের সম্ভাবনার আলো জ্বালিয়েছেন। তার এই আলো দিয়ে বাংলাদেশ আলোকিত হচ্ছে। আসুন সাফেদ আলীকে আমরা আসলে অন্ধ না বলে আমাদের চোখ দিয়ে সাফেদ আলী সব সুন্দর বাংলাদেশ দেখুক। সাফেদ আলী, আপনাকে ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ আপনার প্রতি, গোটা জাতি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার মতো সাফেদ আলীদের চোখের বিনিময়ে, বিভিন্ন অঙ্গের বিনিময়ে, অথবা কারোর জীবনের বিনিময়ে আমরা একটা সুসময়ে এসেছি। আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা সাফেদ আলী। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মী এমন সাফেদ আলীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। মোহাম্মদ সাফেদ আলী শেখ জীবন যুদ্ধে অদম্য লড়ে যাওয়া এক যুবক, কেবল পরিবার নিয়ে সুখে থাকতে চেয়েছিলেন। তিনি না ছিলেন বিপ্লবী, না চাকরি প্রত্যাশী, অথচ খুনি হাসিনার পুলিশ বাহিনী তাকেও ছাড়েনি। আমরা এমন নিপীড়নের ন্যায্য বিচার প্রত্যাশা করি। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনি যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।